আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1 আজকে লেসন 17 আপনাকে স্বাগতম। আমাদের জার্নি ইংরেজি ফাউন্ডেশনকে মজবুত করার জার্নি। বিশেষ করে যারা ভবিষ্যতে আইএলটিএস দেওয়ার আইএলটিএস এ ভালো একটা স্কোর অর্জন করার ইচ্ছা আছে, মূলত বিশেষ করে তাদের জন্য এই আয়োজনটা সাজানো, যেন আইএলটিএস এর জার্নি শুরু করার পূর্বে ভালো একটা প্রিপারেশন থাকে, যেন আইএলটিএস এর জার্নি শুরু করে আর হতাশায় ভুগতে না হয়। এই জন্যই মূলত এই আয়োজন। ওকে, আশা করি সবাই ভালো আছেন, আপনিও ভালো আছেন এবং এই জার্নিটাকে এনজয় করতেছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা 16টা লেসন কমপ্লিট করেছি, এখন লেসন নাম্বার 17। তাও জানি প্রত্যেকটা লেসনে 7টা পার্ট থাকে। লেটস সি হাউ মেনি থিংস আর দেয়ার ইন দিস লেসন। এট ফার্স্ট tongue twister, তারপরে vocabularies and regular verb থাকবে। পার্ট 3 মেমোরাইজিং পার্ট, এখানে সুসংবাদ এবং দুঃসংবাদ শুনে বলার মতো ইংরেজি বেশ কিছু ফ্রেজ এবং এক্সপ্রেশন থাকবে, তা দেখব। ইরেগুলার ভার্ব, গ্রুপ ভার্ব থাকবে গেট দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, এবং ফাইনালি থাকবে সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 15, যা বাক্যের বৈচিত্র্য বোঝানো, একটা বাক্য থেকে বিভিন্ন রকমের বাক্য বানানোর প্র্যাকটিস করা হয়। এরপরে পার্ট 4 প্যাটার্ন, সেন্টেন্স প্যাটার্ন থাকবে 36 and 37, এবং পার্ট 5 কোর স্পিকিং পার্ট, এখানে টেবল অফ প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, পারফেক্ট কন্টিনিউয়াস উইথ প্র্যাকটিস চার্ট। অর্থাৎ এই লেসনের 17 নম্বর লেসনের পার্ট 5 এর মধ্যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা হবে। অতীতকালের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমান কালের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যতের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ টেন্স নাম্বার 4। পার্ট 6 and 7 প্রেজেন্টেশন এন্ড কোয়েশ্চেন্স উইথ আনসার এর টপিক হচ্ছে আর নর্মাল ডে ইন লাইফ। ওকে, বলে রাখি পিডিএফ পেয়ে যাবো কোথায়? কমেন্ট সেকশনের মধ্যে। ওকে, ডাউনলোড করবেন, সাথে রাখবেন এবং প্রচুর প্র্যাকটিস করবেন। কেমন? যত প্র্যাকটিস ততই ভালো। লেসন 17 পার্ট 1 ব্রেকিং দ্য সাইলেন্স। মুখের জড়তা ভাঙার জন্য এই লেসনটার এই পার্টের কোনো বিকল্প নেই। একটু এনার্জেটিক ভাবে বসে পড়ুন এবং জিহ্বার ব্যায়াম, মুখের ব্যায়াম, ঠোঁটের ব্যায়াম শুরু করে দেন। যেভাবে আমরা প্রতিদিন করি এটাই করেন। 5 মিনিট জিহ্বাকে বের করেন, ভিতরে নেন, ডানে বামে ঘোরান, জিহ্বাকে মুখের বাইরে এনে ডানে বামে ঘোরান, ভিতরে নিয়ে ঘোরান। এরকম 5 মিনিট সময় মুখের মধ্যে দেন। দেন 5 মিনিটস টাং টুইস্টার প্র্যাকটিস করবেন। নাম্বার 1 টাং টুইস্টার। Peter Piper picked a pack of pickled peppers. Peter Piper picked a pack of pickled peppers. Peter Piper picked a pack of pickled peppers. এরপরে নাম্বার 2, a pack of pickled peppers. Peter Piper picked a pack of pickled peppers. Peter Piper picked a pack of pickled peppers. Peter Piper picked. এভাবে প্রথমে দেখে দেখে 10 বার, 5 বার, 15 বার এভাবে পড়বেন। দেন হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে, আমি মনে করি যে 5 মিনিটের ভিতরেই আপনার মুখ অনেকটা স্পিড হয়ে যাবে। তারপরে আসেন পার্ট 2 ভোকাবুলারি পার্ট। আমরা ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলের দিকে যাচ্ছিলাম ভোকাবুলারি দিক দিয়ে। অলরেডি যদি প্রতিদিন 100 করে শিখে থাকি, আজকে যেহেতু 17 নম্বর লেসন, তার মানে আমাদের প্রায় 1700 ভোকাবুলারি কভার হয়ে যাচ্ছে। এর মধ্যে অনেক থাকবে আপনার পরিচিত, অপরিচিত, যতগুলি থাক। পার্ট ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1 এর যে 3 থেকে 3500 ভোকাবুলারি দেওয়া হবে, প্রত্যেকটা ওয়ার্ডকে একদম কি করতে হবে, এমনভাবে শিখতে হবে যেমন ধরেন স্যার, এই স্যারের সাথে আমরা কতটা পরিচয়, এটাও যে একটা ওয়ার্ড, এটা হয়তো আমরা শিখি নাই কোনো ভোকাবুলারি লিস্ট থেকে। তবে এই স্যার যেরকম একটা কমন একটা ওয়ার্ড আমাদের লাইফে, ঠিক এই 3500 প্রত্যেকটা ওয়ার্ডকে এই স্যারের মতো করে কমন বানিয়ে ফেলতে হবে। ওকে, ভোকাবুলারির দিকে কোনো গাফলাতি করা যাবে না, ভালো করে শিখতে হবে। যেগুলো আছে সাথে, যারা বিশেষ করে আইএলস দেওয়ার ইচ্ছা আছে, তারা তো প্রত্যেকটা পরিচিত অপরিচিত প্রত্যেকটা ওয়ার্ডের এই স্পেলিং সহ শিখতে হবে, যেন রাইটিং এবং লিসেনিং এর মধ্যে আর ঝামেলা না হয়। এরপরে রেগুলার ভার্ব 5টা,
চিহ্ন দেয়া, মার্ক মার্কড মার্কড, সরানো, মুভ মুভড মুভস, লক্ষ্য করা, নোটিস নোটিসড নোটিসড, প্রস্তাব দেওয়া, অফার অফার্ড অফার্ড, আদেশ করা, অর্ডার্ড অর্ডার অর্ডার্ড অর্ডার্ড। পার্ট 3 মেমোরাইজিং পার্ট, মুখস্থ করার জন্য বেশ কিছু জিনিস প্রতিদিন দেওয়া থাকে। সুসংবাদ শুনে বলার ইংরেজি ফ্রেজ, দ্যাটস গ্রেট। আমরা যখন ভালো কিছু একটা শুনি এটা বলতেই পারি, দ্যাটস গ্রেট, দ্যাটস অ্যামেজিং, এটা অসাধারণ। এরপরে আই এম সো হ্যাপি ফর ইউ, তোমার জন্য আমি খুব খুশি। ইমোশনাল ভাবে এটাও অনেক সুসংবাদ শুনে অনেক ক্ষেত্রে বলা যায়। ওয়েল ডান, খুব ভালো করেছো। আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট, এটা শুনে ভালো লাগলো, পোলাইটলি বলা যায়। এরপরে হলো দুঃসংবাদ শুনে বলার ইংরেজি ফ্রেজ, এটা দুঃখজনক, দ্যাটস স্যাড, দ্যাটস টু ব্যাড, আই এম সরি টু হিয়ার দ্যাট। দ্যাটস আনফরচুনেট, এটা দুর্ভাগ্যজনক। এখানে যা যা আছে একাধিকবার দেখে দেখে জোরে জোরে পড়বেন, তাহলেই হয়ে যাবে। দেন কথার মধ্যে, স্পিকিং এর মধ্যে, মেসেজ করার মধ্যে এসব ব্যবহার করবেন, তাহলে ব্যবহার করলে তো একদম মনে থাকবে আর ভুলবেন না। ব্যবহার জিনিসটা খুব দ্রুতই মনে থাকে। এরপরে ইরেগুলার ভার্ব 5টা, নেয়া, টেক টক টেকেন, শেখানো, টিচ থট থট, চেরা চেয়ার টোর ট্রন, বলা টেল টোল্ড টোল্ড, ভাবা থিঙ্ক থট থট। এরপরে গেট দিয়ে আছে ফ্রেজাল ভার্ব, এখানে গেট আপ মানে হচ্ছে ওঠা, গেট অন এগোনো, গেট ওভার খাটিয়ে ওঠা। এখানে যা যা আছে ভোকাবুলারির মতো করেই এসবকে মুখস্থ করে নেবেন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস এখানেও প্রতিদিন 20টা করে থাকে। প্রত্যেকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসকে ভালো করে কি করবেন, শিখে নেবেন। এরপরে আসেন সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 15। এখানে দেখেন অর্থটা হচ্ছে ইউ উড ডু, তুমি করতে। অর্থাৎ ইউ উড ডু এর মধ্যে প্রথমে দেখেন সাবজেক্ট, তারপরে উড, তারপরে হচ্ছে V1। এখানে উড যে বিষয়টা এই বাক্যের মধ্যে ব্যবহার হচ্ছে, উড এটা মূলত এই কি বলে, আমরা পূর্বে মনে হয় পড়েছিলাম কোন একটা সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে এই ইউজ টু এর মতো এই কি বলে সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে মনে হয় পড়েছিলাম আমরা ইউজ টু, যার অর্থ হচ্ছে যে অতীতে কোনো একটা কাজ কন্টিনিউ বা করতাম বা অভ্যস্ত ছিলাম এই বিষয়টা বোঝানোর জন্য। ঠিক এই উড এই বাক্যটার মধ্যেও সেম একটা দিচ্ছে, মিনিং দিচ্ছে। যেমন আই ইউজ টু রিড, আমি পড়তাম। আই ইউজ টু প্লে ইন দ্য মর্নিং, আমি সকালবেলা কি করতাম, খেলতাম। এই যে অতীতের অভ্যস্ত কোনো একটা কাজ বোঝানো, যেটা অভ্যাস ছিল অতীতে, এই ইউজ টু এর মতো করেই এখানে সাবজেক্ট উড ডু এই স্ট্রাকচার ব্যবহার হয়। সাবজেক্ট, তারপরে উড, তারপরে V1। যেমন তুমি করতে, ইউ উড ডু মানে ইউ ইউজ টু ডু, বুঝেছেন? ইউ উড ডু তুমি করতে, তুমি পড়তে, ইউ উড স্টাডি, ইউ উড রিড, তুমি লিখতে, ইউ উড রাইট, মানে অতীতের একটা অভ্যাস। আচ্ছা, এবার আসেন এই 32টা বাক্য পড়ি। তুমি করতে, ইউ উড ডু, তুমি করতে না, ইউ উডন্ট ডু, তুমি কি করতে, উড ইউ ডু, তুমি কি করতে না, উডন্ট ইউ ডু, তুমি কি করতে, ফর হোয়াটস উড ইউ ডু, তুমি কি করতে না, হোয়াটস উডন্ট ইউ ডু, তুমি কি জন্য করতে, ফর হোয়াট উড ইউ ডু, তুমি কি জন্য করতে না, ফর হোয়াট উডন্ট ইউ ডু, তুমি কখন করতে, ওয়েন উড ইউ ডু, তুমি কখন করতে না, ওয়েন উডন্ট ইউ ডু, তুমি কোথায় করতে, ওয়ার উড ইউ ডু, তুমি কোথায় করতে না, ওয়ার উডন্ট ইউ ডু, তুমি কেন করতে, ওয়াই উড ইউ ডু, তুমি কেন করতে না, ওয়াই উডন্ট ইউ ডু, তুমি কিভাবে করতে, হাউ উড ইউ ডু, তুমি কিভাবে করতে না, হাউ উডন্ট ইউ ডু, তুমি কাকে করতে, হোম উড ইউ ডু, তুমি কাকে করতে না, হোম উডন্ট ইউ ডু, তুমি কার আগে করতে, বিফোর হোম উড ইউ ডু, তুমি কার আগে করতে না, বিফোর হোম উডন্ট ইউ ডু, তুমি কার পরে করতে, আফটার হোম উড ইউ ডু, তুমি কার পরে করতে না, আফটার হোম উডন্ট ইউ ডু, তুমি কার সাথে করতে, উইথ হোম উড ইউ ডু, তুমি কার সাথে করতে না, উইথ হোম উডন্ট ইউ ডু, কে করতো, হু উড ডু, কে করতো না, হু উডন্ট ডু, কারা করতো, হু উড ডু, কারা করতো না, হু উডন্ট ডু, তুমি কোন কাজটি করতে, হুইচ ওয়ার্ক উড ইউ ডু, তুমি কোন কাজটি করতে না, হুইচ ওয়ার্ক উডন্ট ইউ ডু, তুমি কার কাজটি করতে, হুজ ওয়ার্ক উড ইউ ডু, তুমি কার কাজটি করতে না, হুজ ওয়ার্ক উডন্ট ইউ ডু। এভাবে একটা বাক্যকে 32 রকম বানানোর স্পিডে পরে পরে একদম
ওয়ান কাইন্ড অফ মুখস্থ বিদ্যার মতো করে ফেলতে হবে, যেহেতু এটা পার্ট 3 মেমোরাইজিং পার্টের অংশ। এই ডুকে চেঞ্জ করে, এই যে ডু আছে এই ডুটাকে চেঞ্জ করে করে প্র্যাকটিস করবেন। ডু এর জায়গার মধ্যে আরও তো বিভিন্ন ভার্ব আমরা শিখে আসছি, প্রতিদিন 5টা করে রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব 10টা হয়ে যাচ্ছে। সো অলরেডি প্রায় 70টার মতো কমপ্লিট হয়েছে আমাদের ভার্ব। সো ওই ভার্বগুলোকে তো চাইলে ডু এর জায়গার মধ্যে কি করবেন, ব্যবহার করে নিজে নিজে প্র্যাকটিস করবেন। এবার হলো পার্ট 4 সেন্টেন্স প্যাটার্ন। কারো কাজ করার ধরন ভালো লাগে বোঝাতে, বাক্যটা বাংলা ভাষায় দেখে নাকি বাংলা সেন্সটা বোঝার ট্রাই করেন। তোমার কথা বলার ধরন আমার ভালো লাগে। এই যে কথা বলার ধরন, এই কথা বলা একটা কাজ, কোনো একজন মানুষের বা যে কোনো কারো কোনো একটা কাজ এর ধরন ভালো লাগে, এই সেন্স বোঝানোর জন্য এই স্ট্রাকচার ব্যবহার করা হয়। যেমন তোমার কথা বলার ধরন আমার ভালো লাগে, তোমার পড়ানোর ধরন আমার ভালো লাগে, ঠিক আছে। তুমি যে হাসো, তোমার হাসার ধরনটা আমার ভালো লাগে, তোমার হাঁটার ধরন আমার ভালো লাগে। এই যে কোনো একটা কাজের ধরন ভালো লাগা, এই ধরন ভালো লাগা বোঝানোর জন্য এই 36 নাম্বার প্যাটার্ন ব্যবহার করা হয়। আই লাইক দ্য ওয়ে, কি আই লাইক দ্য ওয়ে, সাবজেক্ট ভার্ব V1 অথবা V2 এক্সটেনশন। এক্সাম্পলের দিকে তাকালে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, তোমার কথা বলার ধরন আমার ভালো লাগে, আই লাইক দ্য ওয়ে ইউ স্পিক। আই লাইক দ্য ওয়ে, এই যে প্রথমে আই লাইক দ্য ওয়ে এতটুকু আছে, এরপরে সাবজেক্ট আছে, তারপরে V1 স্পিক। তোমার কথা বলার ধরন আমার ভালো লাগে, আই লাইক দ্য ওয়ে ইউ স্পিক। সে যেভাবে পড়ায় তা আমার ভালো লাগে, আই লাইক দ্য ওয়ে হি টিচেস। সে যেভাবে হাসে তা আমার ভালো লাগে, আই লাইক দ্য ওয়ে শি স্মাইলস। মানে তার হাসার ধরন আমার ভালো লাগে। তারা যেভাবে কাজ করে তা আমার ভালো লাগে, আই লাইক দ্য ওয়ে দে ওয়ার্ক। মানে তাদের কাজ করার ধরন আমার ভালো লাগে। আচ্ছা, এভাবে প্রত্যেকটা এক্সাম্পল পড়ে নেবেন। ইটস নো ইউজ ভার্ব আইএনজি এক্সটেনশন, এই স্ট্রাকচারটা ব্যবহার করা হয় কোনো কাজ করে লাভ নেই বোঝাতে। তোমার আর লেখাপড়া করে লাভ নেই, তোমার আর এখন কান্না করে লাভ নেই, ঠিক আছে, এখন আর চেষ্টা করে কোনো লাভ নেই। এই যে লাভ নেই, এই যে সেন্স, এই সেন্সের বাক্যগুলোর জন্য এই 37 নাম্বার স্ট্রাকচার ব্যবহার করবেন। ইটস নো ইউজ থাকবে ভার্ব আইএনজি এক্সটেনশন। এখন কেঁদে কোনো লাভ নেই, ইটস নো ইউজ ক্রাইং নাও। ইটস নো ইউজ ক্রাইং নাও, তার সাথে তর্ক করে কোনো লাভ নাই, ইটস নো ইউজ আর্গুইং উইথ হিম। বা আমার সাথে তর্ক করে কোনো লাভ নাই, ইটস নো ইউজ আর্গুইং উইথ মি। তাদের সাথে তর্ক করে কোনো লাভ নাই, ইটস নো ইউজ আর্গুইং উইথ দেম। এভাবে একটা বাক্যকে চেঞ্জ করে বিভিন্ন রকমের বৈচিত্র্যময় বানিয়ে নিজে নিজে প্র্যাকটিস করবেন। 10টা এক্সাম্পল পড়বেন। দেন আসেন পার্ট 5 কোর স্পিকিং। আচ্ছা, দেখেন আমাদের লেসনগুলোতে অতীতে প্রায় টেন্স নাম্বার 1, 2, 3 কমপ্লিট হয়েছে। টেন্স নাম্বার 1 মানে হচ্ছে ইনডেফিনিট টেন্সগুলো, পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। তারপরে টেন্স নাম্বার 2 ছিল কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। এরপরে ছিল টেন্স নাম্বার 3 পারফেক্ট, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। টেন্স নাম্বার 4 এ হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এখন এই সব আমি তো এখানে এক্সপ্লেনেশন বাংলা ভাষায় লেখি নাই, তবে মনোযোগ দিয়ে শুনেন, আশা করি বুঝে আসবে। আমি পূর্বের লেসনে বলে দিয়েছিলাম যে টেন্স আমি যেভাবে বলি, যেভাবে বোঝাই, এটা 100% অ্যাকর্ডিং টু গ্রামার হবে না। অনেক টিচারের মধ্যে, অনেক গ্রামার রুলসের মধ্যে আমার কথাগুলো রাইট হবে না, একদম 100% হবে না, বা 100% পূর্ণতা পাবে না। কিন্তু তারপরেও আমি এক্সট্রা কোনো এক্সপ্লেনেশন না দিয়ে একদম সহজ ভাষায় সংক্ষিপ্তভাবে বলার ট্রাই করি, যার কারণে হচ্ছে 100% কমপ্লিট হয় না। তবে যতটুকু বলি ততটুকু যদি আপনি মনে রাখতে পারেন তাহলেই এনাফ। আপনি চাইলে 2 মিনিটের ভিতরে পুরো 12টা টেন্স এক্সাম্পল সহ বলে দিতে পারবেন যদি আমার মধ্যে করে টেন্স শিখেন। দেখেন, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে কোনো একটা কাজ চলমান। এই যে কন্টিনিউয়াস মানে তো চলমান, তাই না? কন্টিনিউয়াস মানে কি? চলমান। যেভাবে আমরা কন্টিনিউয়াস টেন্স নাম্বার 2 তে পড়েছিলাম, কোনো একটা কাজ চলমান তাকে কন্টিনিউয়াস বলে। আচ্ছা, তো এখানে পার্থক্যটা হচ্ছে কোনো একটা কাজ
চলমান একটা নির্দিষ্ট সময় ধরে, এটাকে বলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন 2 ঘন্টা ধরে ভাত খাওয়া, 2 ঘন্টা ধরে ভাত খাওয়া, এটা তো বাক্য কেমন জানি। 15 মিনিট ধরে, 30 মিনিট ধরে খাবার খাওয়া, 3 ঘন্টা ধরে স্টাডি করা, লেখাপড়া করা, 2 ঘন্টা ধরে একটা রাইটিং এসে লেখা। এই যে কোনো একটা কাজ নির্দিষ্ট সময় ধরে কন্টিনিউ চলা, এটাকে বলে পারফেক্ট কন্টিনিউয়াস। এই সেন্স অর্থাৎ কোনো একটা কাজ নির্দিষ্ট সময় ধরে চলমান, এই সেন্স যদি অতীতকালে নিয়ে যান তাহলে হবে ফার্স্ট পারফেক্ট, বর্তমানকালে ব্যবহার করলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক এই সেম সেন্স যদি ফিউচারে কোনো টেন্সের জন্য ব্যবহার করেন, মানে ভবিষ্যতে কোনো একটা কাজ নির্দিষ্ট সময় ধরে চলমান থাকবে, তাহলে এটাকে বলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এক্সাম্পল যখন দেখবেন আরও ক্লিয়ার হয়ে যাবেন। পাশাপাশি বলে রাখি যে এই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই তিনটা টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলোর ব্যবহার খুবই সীমিত, অনেক কম ব্যবহার করা হয়। দেখবেন যে ব্যবহার হয় না বললেই চলে, কিন্তু তারপরেও আমি মনে করি এই 12টা টেন্স শিখে রাখা দরকার, জেনে রাখা দরকার। কেননা একদম যে হয় না, টোটালি বিষয়টা এরকম না, অনেক জায়গায় হয়। এবং আপনি যদি এই স্পিকিংয়ের ক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় এটা ব্যবহারও করেন, তাও অনেক ভালো লাগবে। বা কেউ বললো, আপনি শুনলেন, বা কেউ কোথায় পড়লেন, বিভিন্ন আর্টিকেলের মধ্যে লেখা থাকতে পারে, তখন যদি না বুঝেন তাহলে তো আর আপনার মধ্যে পূর্ণতা পেল না। বা 12টা টেন্সের মধ্যে 6-7টা শিখলেই হয়ে যায়, কিন্তু হয়ে যায় একটা বিষয় আর পূর্ণতা আরেক বিষয়। তাই আমি বলি যেভাবেই হোক এই 12টা টেন্স নিজের চোখের সামনে রাখার ট্রাই করবেন। মানে একদম আপনি কি বলে 1 থেকে 2 মিনিটে 12টা টেন্সকে উপস্থাপন করার ক্ষমতা রাখেন, এরকম একটা আয়ত্তে নিয়ে আসবেন। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট, আমি তো আশা করি এক্সপ্লেনেশন এই সংজ্ঞাটা বোঝাতে পারছি যে কোনো একটা কাজ নির্দিষ্ট সময় ধরে চলমান। আর এই সেন্সটা প্রেজেন্ট হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার হলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকবে সাবজেক্ট অনুযায়ী, হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে ভার্ব আইএনজি, এরপরে ফর অথবা সিন্স দিয়ে, এরপরে থাকবে টাইম আর কি। হ্যাঁ, এরপরে সাবজেক্ট ঠিক এটার মতো, হ্যাভ বিন হ্যাজ বিনের ফার্স্ট ফর্ম কি হ্যাড বিন, তারপরে ভার্ব আইএনজি, এরপরে আবার ফর সিন্স এটা থাকবে, মানে ফর মানে একটা সময় ধরে, ফর 2 আওয়ার্স 2 ঘন্টা ধরে, সিন্স মর্নিং সকাল থেকে, একটা সময় ধরে আর কি, একটা সময় থেকে নির্দিষ্ট সময় ধরে একটা কাজ। এখানে এই বিফোর দিয়েছি এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য। এর মানে হচ্ছে কখনো কখনো বিফোর আসতে পারে, মানে বিষয়টা হচ্ছে অতীতকালের কোনো একটা কাজ নির্দিষ্ট সময় ধরে চলমান থাকবে, বা অতীতকালের কোনো একটা কাজ চলমান থাকবে, তবে এটা কোনো একটা কাজের পূর্বে হবে, এই জন্য মূলত বিফোরটা ব্যবহার করা হয়, তবে এটা খুবই কম, রেয়ার কেস। স্ট্রাকচার নাম্বার হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট থাকবে উইল হ্যাভ বিন, এই হ্যাভ বিনের পাস হচ্ছে হ্যাড বিন, আর এটার ফিউচার হচ্ছে উইল হ্যাভ বিন, তারপরে ভার্ব আইএনজি, আবার ফর অথবা সিন্স থাকবে, অথবা বাই থাকবে, আর বাই থাকলে একটা পরবর্তীতে ফিউচার টাইম থাকবে। এটার এখানে ব্যবহার দেখলে বুঝে নেবেন, ঠিক আছে। এদিকে থাকেন, এই যে এখানে কিভাবে পড়তে হবে এটা বুঝতে হলে আগে আমি মনে করি বাংলাতে আমি যা যা দিয়েছি এগুলোকে ভালো করে পড়ে নেবেন। যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট হ্যাভ বিন, সাবজেক্টের পরে আছে হ্যাভ বিন, তারপরে ভার্ব আইএনজি গোয়িং, তারপরে সিন্স ফর, ওখান থেকে ফর আসছে, তারপরে 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে যাচ্ছি, আই হ্যাভ বিন গোয়িং ফর 2 আওয়ার্স। এখানে দেখেন আমি 2 ঘন্টা ধরে যাচ্ছি, এই যাওয়ার যে কাজটা এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় ধরে চলমান আছে। আমি 2 ঘন্টা ধরে যাচ্ছি, আই হ্যাভ বিন গোয়িং ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা ধরে পড়তেছি, আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা ধরে ঘুমাচ্ছি, আই হ্যাভ বিন স্লিপিং ফর 2 আওয়ার্স। আমি 1 ঘন্টা ধরে পড়াচ্ছি, আই হ্যাভ বিন টিচিং ফর 1 আওয়ার। ঠিক আছে, একটা বাক্যকে এখানে 8 ভাবে দেওয়া আছে। আমি 2 ঘন্টা ধরে যাচ্ছি, আই হ্যাভ বিন গোয়িং ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা ধরে যাচ্ছি না, আই হ্যাভেন্ট বিন গোয়িং ফর 2 আওয়ার্স। আমি কি 2 ঘন্টা ধরে যাচ্ছি, হ্যাভ আই বিন গোয়িং ফর 2 আওয়ার্স। আমি কি 2 ঘন্টা ধরে যাচ্ছি না, হ্যাভেন্ট আই বিন গোয়িং ফর 2 আওয়ার্স। আমি কেন 2 ঘন্টা ধরে যাচ্ছি, ওয়াই হ্যাভ আই বিন গোয়িং ফর 2 আওয়ার্স। আমি কেন 2 ঘন্টা ধরে যাচ্ছি না, ওয়াই হ্যাভেন্ট আই বিন গোয়িং
সরি why haven't I been going for 2 hours আমি কিভাবে 2 ঘন্টা ধরে যাচ্ছি how have I been going for 2 hours আমি কিভাবে 2 ঘন্টা ধরে যাচ্ছি না how haven't I been going for 2 hours দেখেন সাবজেক্টের পরে have been আছে এবং এটাকে নাবোধক করার জন্য have not ছিল haven't হয়েছে সংক্ষিপ্ত রূপ তারপরে কোশ্চেন করার জন্য 3 নম্বরে দেখেন have টা আগে চলে আসে বাকি beenটা been এর জায়গায় আছে আবার নাবোধক প্রশ্নবোধক করার জন্য have এর জায়গার মধ্যে have not অর্থাৎ haven't নিয়ে আসা হয়েছে এইভাবে স্ট্রাকচারটা মনে রেখেই প্র্যাকটিস করবেন তারপরে he has been coming for a long time সে অনেকক্ষণ ধরে আসতেছে সে অনেকক্ষণ ধরে আসছে এটা একটা টাইম মানে একটা টাইম জুড়ে একটা কাজ হচ্ছে অনেকক্ষণ সময় ধরে a long time অনেকক্ষণ সময় ধরে তার আসার কাজটা হচ্ছে চলমান সে অনেকক্ষণ ধরে আসতেছে He has been coming for a long time. আমি অনেকক্ষণ ধরে আসতেছি I have been coming for a long time. সে অনেকক্ষণ ধরে আসছে He has been coming for a long time. সে অনেকক্ষণ ধরে আসছে না He hasn't been coming for a long time. এভাবে 8টা বাক্য পড়ে নেবেন আমি বললে অনেক সময় চলে যাবে আপনি দেখে দেখে পড়বেন এবং বাক্যগুলোকে এই ভার্ব চেঞ্জ করে করে প্র্যাকটিস করা ট্রাই করবেন তারপরে past perfect continuous They had been writing for a few months. অতীতকালের কোনো একটা কাজ চলমান একটা সময় ধরের জন্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে যেমন তারা কয়েক মাস ধরে লিখছিল তো কয়েক মাস ধরে মানে হচ্ছে একটা সময় ধরে কাজ তাদের লেখনির কাজটা চলতেছিল দে হ্যাভ বিন রাইটিং ফর আ ফিউ মান্থস সাবজেক্ট তারপরে হ্যাড বিন তারপরে ভার্ব আইএনজি এরপরে সিন্স অথবা ফর হতে এখানে ফর আসছে একটা সময় ধরে টাইমটা কি আ ফিউ মান্থস এবার আসেন তারা কয়েক মাস ধরে লিখছিল they had been writing for a few months তারা কয়েক মাস ধরে লিখছিল না they hadn't been writing for a few months তারা কি কয়েক মাস ধরে লিখছিল had they been writing for a few months তারা কি কয়েক মাস ধরে লিখছিল না hadn't they been writing for a few months তারা কেন কয়েক মাস ধরে লিখছিল why hadn't they been writing for a few months তারা কিভাবে কয়েক মাস ধরে লিখছিল how had they been writing for a few months তারা কিভাবে কয়েক মাস ধরে লিখছিল না how hadn't they been writing for a few months এরপরে আসেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ভবিষ্যতের চলমান একটা কাজ থাকবে ভবিষ্যতে চলমান হবে এবং একটা সময় ধরে হবে আমরা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দৌড়াতে থাকব উই উইল হ্যাভ বিন রানিং ফর জানুয়ারি টু মার্চ জানুয়ারি টিল মার্চ মানে মার্চ পর্যন্ত আচ্ছা এখানে টুও বলা যেতে পারে উই এটাকে বলে এখন সাবজেক্ট উই তারপরে উইল হ্যাভ বিন আছে তারপরে ভার্ব আইএনজি এরপরে ফ্রম এরপরে টাইমটা হ্যাঁ আমরা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দৌড়াতে থাকবো উই উইল হ্যাভ বিন রানিং ফ্রম জানুয়ারি টিল মার্চ আমরা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দৌড়াতে থাকবো না উই ওন্ট হ্যাভ বিন রানিং ফ্রম জানুয়ারি টিল মার্চ আমরা কি জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দৌড়াতে থাকবো উই হ্যাভ বিন রানিং ফ্রম জানুয়ারি টিল মার্চ আমরা কি জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দৌড়াতে থাকবো না ওন্ট উই হ্যাভ বিন রানিং ফ্রম জানুয়ারি টিল মার্চ আমরা কেন জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দৌড়াতে থাকবো ওয়াই উইল উই হ্যাভ বিন রানিং ফ্রম জানুয়ারি টিল মার্চ আমরা কেন জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দৌড়াতে থাকবো না ওয়াই ওন্ট উই হ্যাভ বিন রানিং ফ্রম জানুয়ারি টিল মার্চ আমরা কিভাবে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দৌড়াতে থাকবো হাউ উইল উই হ্যাভ বিন রানিং ফ্রম জানুয়ারি টিল মার্চ আচ্ছা প্রত্যেকটা টেন্স নিয়ে দুইটা বাক্য দেওয়া আছে এবং এগুলাকে বাংলার যেভাবে বাংলা অর্থ হচ্ছে অর্থটা কিভাবে হচ্ছে এটাকে ফলো রাখবেন কোন সেন্সে কোন ধরনের এই যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এগুলোর অর্থ কিভাবে হচ্ছে এই বাংলাগুলো পড়ে নিলে একদম ক্লিয়ার হয়ে যাবেন দেন আসবেন আরও প্র্যাকটিস করার ইচ্ছা থাকলে এখান থেকে এই চার্ট থেকে প্র্যাকটিস করবেন যেমন এই যে আই হ্যাভ বিন অথবা আই হ্যাড বিন অথবা আই উইল হ্যাভ বিন হ্যাঁ যদি হ্যাভ দিয়ে বলি আই হ্যাভ বিন গোয়িং আমি যাচ্ছি ফর 2 আওয়ার্স 2 ঘন্টা ধরে অথবা আই হ্যাড বিন কামিং ফর আ লং টাইম আমি অনেকক্ষণ সময় ধরে আসতেছি অথবা আই উইল উই দিয়ে বলি উই হ্যাড বিন হ্যাঁ অতীতের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস উই হ্যাড বিন রিডিং আমরা পড়তেছিলাম সিন্স মর্নিং সকাল থেকে অথবা সিন্স 2020 থেকে দে উইল হ্যাভ বিন
ফ্লাইং তারা দৌড়াতে থাকবে, দে উইল হ্যাভ বিন ফ্লাইং তারা দৌড়াতে থাকবে বাই 6 PM সকাল দে উইল হ্যাভ বিন ফ্লাইং তারা উড়তে থাকবে বাই 6 PM কতটুক পর্যন্ত 6টা পর্যন্ত 6 PM পর্যন্ত তারা দৌড়াতে থাকবে। এটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই তারা এই কাজটা কমপ্লিট করবে, এরকম একটা অবস্থা আর কি। তারপরে হি হ্যাজ বিন, এখানে সবার সাথে তো সবগুলো ঠিক আছে, হ্যাড বিন সবার জন্য, উইল হ্যাভ বিন সবার জন্য, জাস্ট হ্যাভের জায়গার মধ্যে এখানে হ্যাজ বিন, হি শি রহিম ইট তাদের সিঙ্গুলার একটা নাম বা ইট বা হি শি এর সাথে এই হ্যাভ না বসে হ্যাজ বসবে। বাকিগুলো সেমিগুলো নিজে নিজে প্র্যাকটিস করে নেবেন, কোনো সমস্যা নেই, খুবই ইজি, আশা করি পারবেন। এখানে একটু পরিবর্তন যেগুলো হয় এগুলো ফলো করবেন, যেমন বিন প্রশ্নবোধকের ক্ষেত্রে বিনটা বিনের সাবজেক্টের পরে থাকে, জাস্ট এই হ্যাজেন্ট, হ্যাভেন্ট, হ্যাডেন্ট, উডেন্ট হ্যাভ এগুলো সামনে চলে আসে। আমি আর এগুলো নিয়ে বলতেছি না, এখানে চারটা বিষয় একটা দেওয়া নাই, আপনি কি করবেন বাংলাগুলোকেই ভার্ব চেঞ্জ করে, যেমন এই অংশটাকে চেঞ্জ করবেন, এই অংশটাকে চেঞ্জ করবেন, কখনো ফোরের জায়গার মধ্যে সিন্স নিয়ে আসবেন, তারপরে 2 আওয়ার্স এই জিনিসটাকেও চেঞ্জ করে করে প্র্যাকটিস করবেন। এখানে এই যে দেখেন, এই যে বাই আছে না স্ট্রাকচারের মধ্যে, কই ফিউচারের জন্য এই বাই আছে, হ্যাঁ, এই বাইটা ব্যবহার হয় মূলত ভবিষ্যতে একটা সময়ের মধ্যেই কাজটা কমপ্লিট হয়ে যাবে এরকম একটা সেন্স বোঝাতে এই বাইটা ব্যবহার করা হয়। যেমন বাই ইভিনিং অর্থাৎ সন্ধ্যার মধ্যেই, অথবা ফ্রম 9 AM to 11 AM, বাই 6 PM বাই ইভিনিং মানে সন্ধ্যার মধ্যেই, 6টার মধ্যেই একটা কাজ কমপ্লিট হয়ে যাবে, এই জন্য বাইটা আসে আর কি। প্রচুর গরম, আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি এখন তো আর ওটিকে ফ্যানটা চালাতে পারতেছি না, কারেন্ট ছিল না, অনেক গরম লাগতেছে, আমার পুরো শরীর ভিজে গেছে। যাক, প্রায় শেষ পর্যায়ে। পার্ট 6 আস্কিং এন্ড আনসারিং টপিক। এখানে আর নর্মাল ডে ইন লাইফ, জীবনে একটা সাধারণ দিন এর একটা রুটিন আর কি। হোয়াট টাইম ডু ইউ ইউজুয়ালি ওয়েক আপ, কোন সময় তুমি ঘুম থেকে ওঠো? আই ইউজুয়ালি ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সাধারণত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। ওয়াকিং আপ আর্লি হেল্পস মি ফিল ফ্রেশ, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আমাকে কি করে, হেল্প করে কিসে, এই সতেজ ফিল করতে এবং স্টার্ট মাই ডে কামলি, শান্তভাবে দিনটাকে শুরু করতে। হোয়াট ডু ইউ ডু আফটার ওয়াকিং আপ, ঘুম থেকে ওঠার পরে আপনি কি করেন? আফটার ওয়াকিং আপ আই ব্রাশ মাই টিথ, ঘুম থেকে ওঠার পরে আমি আমার দাঁত ব্রাশ করি। ওয়াশ মাই ফেস, মুখ ধুই, অ্যান্ড গেট রেডি ফর দ্য ডে, এবং দিনটির জন্য আমি কি করে রেডি হই। দেন আই প্ল্যান মাই টাস্ক সো দ্যাট আই ক্যান ওয়ার্ক এফিশিয়েন্টলি, তারপরে আমি আমার কাজগুলোকে কি করি, প্ল্যান করি যেন আমি, সো দ্যাট যেন আমি আই ক্যান ওয়ার্ক এফিশিয়েন্টলি, যেন এফিশিয়েন্টলি ভালো করে আমি কাজগুলো করতে পারি আর কি। হোয়াট ডু ইউ ডু ডিউরিং দ্য মর্নিং, সকালবেলায় মর্নিং সময়ে কি করেন আপনি? ইন দ্য মর্নিং আই স্টাডি অর ওয়ার্ক অন ইম্পর্টেন্ট টাস্ক, আমি হয়তো স্টাডি করি অথবা ইম্পর্টেন্ট টাস্কে কাজ করি। আই ট্রাই টু ফোকাস কমপ্লিটলি, আমি ভালো করে কমপ্লিটলি ফোকাস করার চেষ্টা করি, সো দ্যাট যাতে করে আই ক্যান ফিনিশ মাই ওয়ার্ক অন টাইম, যেন আমি আমার কাজগুলোকে সময় মতো অন টাইম সময় মতো করতে পারি, শেষ করতে পারি। হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন, বিকেলবেলা আপনি কি করেন? ইন দ্য আফটারনুন আই ইউজুয়ালি টেক আ শর্ট ব্রেক, আমি সাধারণত একটা শর্ট ব্রেক নেই, অ্যান্ড হ্যাভ লাঞ্চ, এবং লাঞ্চ করি। সামটাইমস আই গো আউটসাইড ফর ফ্রেশ এয়ার, মধ্যে মধ্যে আমি বাইরে যাই সতেজ হাওয়ার জন্য, অর ডু সাম লাইট এক্সারসাইজ, অথবা কিছু হালকা এক্সারসাইজ করার জন্য। হোয়াট ডু ইউ ডু ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা আপনি কি করেন? ইন দ্য ইভিনিং আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি অর ফ্রেন্ডস, আমি ফ্যামিলি বা ফ্রেন্ডের সাথে টাইমটা স্পেন্ড করি। সামটাইমস আই রিড আ বুক, মধ্যে মধ্যে বই পড়ি। ওয়াচ সামথিং ইন্টারেস্টিং টু রিল্যাক্স মাই মাইন্ড, আমার মাইন্ডকে রিল্যাক্স করার জন্য ইন্টারেস্টিং কিছু দেখি। হোয়াট ডু ইউ ডু অ্যাট নাইট, রাতে আপনি কি করেন? অ্যাট নাইট আই রিভিউ মাই ডে অ্যান্ড প্রিপেয়ার ফর দ্য নেক্সট ডে, আমি আমার এই রাতের বেলায় আমি আবার রিভিউ করি, পুনরায় দেখি যে আমার ডেটা কেমন ছিল পুরো দিনটা, অ্যান্ড প্রিপেয়ার ফর দ্য নেক্সট ডে, পরবর্তী দিনের জন্য কি করি, প্রস্তুতি নিই। দেন আই হ্যাভ ডিনার, তারপরে আমি ডিনার করি, অ্যান্ড গো টু বেড, বিছানা যাই, টু গেট এনাফ রেস্ট ফর টুমরো, আগামীকালকের জন্য এনাফ রেস্ট করার জন্য।
Why is having a normal routine important for you? কেন একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট রুটিন আপনার জন্য গুরুত্বপূর্ণ? অর্থাৎ ওয়াই ইজ হ্যাভিং আ নর্মাল রুটিন, একটা নর্মাল রুটিন কেন গুরুত্বপূর্ণ আপনার জন্য? আচ্ছা, হ্যাভিং আ নর্মাল রুটিন ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট হেল্পস মি ম্যানেজ মাই টাইম, স্টে অর্গানাইজড অ্যান্ড maintain a healthy balance between work, study and rest. Having a normal routine, একটা নর্মাল রুটিন থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এটা আমাকে সাহায্য করে, ইট হেল্পস মি সাহায্য করে ম্যানেজ মাই টাইম, আমার সময়কে ম্যানেজ করতে, স্টে অর্গানাইজড থাকতে মানে গোছানো থাকতে, এবং মেনটেন করতে আ হেলদি ব্যালেন্স, একটা হেলদি ভারসাম্য বজায় রাখতে, মেনটেন করতে আমাকে সাহায্য করে কিসের মধ্যে? বিটুইন ওয়ার্ক, স্টাডি অ্যান্ড রেস্ট। ওকে, তারপরে পার্ট 7 প্রেজেন্টেশন পার্ট। অবশ্যই প্রেজেন্টেশনটা সুন্দর করে দিবেন একটা নর্মাল ডে সম্পর্কে। স্টার্টিং হবে এটা দিয়ে, এন্ডিং হবে এটা দিয়ে, এবং একটা অবশ্যই ভিডিও বানাবেন। ভিডিওটা যেন একদম অনেকটা প্রফেশনাল হয়, যে হ্যাঁ আপনি ফিল করবেন আমি ন্যাচারালি অনেকগুলো মানুষের সামনে দাঁড়িয়ে একটা প্রেজেন্টেশন দিচ্ছি, আমি একটা নর্মাল ডে নিয়ে বলতেছি। এই উপরে যা যা পড়ছেন ঠিক এখানে সিম্পল দেওয়া আছে, আপনি চাইলে এখানে আরও প্লাস মাইনাস করতে পারেন, নো প্রবলেম। জাস্ট নর্মাল ডে নিয়ে একটা প্রেজেন্টেশন বানাবেন, এটাই হচ্ছে 17 নম্বর লেসনের একটা চাহিদা। ওকে, ধন্যবাদ সাথে থাকার জন্য। সাথে থাকুন এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করেন, ভালো একটা পজিশন, ভালো কিছু অর্জন করার জন্য ট্রাই করেন, চেষ্টা করেন। ইনশাল্লাহ সবাই যেতে পারে এটা আপনিও পারবেন। নয়রা সহজ হবে না, মধ্যে মধ্যে মনে হতে পারে যে হ্যাঁ আমাকে দিয়ে হবে না, আমি পারতেছি না, এত পড়া এত কিছু আমি পারবো না, বা 3-4 দিন কন্টিনিউ করার পর আবার অলস হয়ে যাওয়া, আবার একটা ব্যর্থতার একটা স্বাদ নেওয়া, যে হ্যাঁ আমাকে দেওয়া হবে না, আমি তো কয়েকদিন করার পরে আবার হাল ছেড়ে দিই না। হয়তো আপনি 1 সপ্তাহ করার পরে 2-3 দিন অলসতায় কাটান আমার মতো, হাল ছেড়ে দেন, আবার আসেন ফিরে, আবার করেন 1 সপ্তাহ। মানে শয়তান যতই আমাদেরকে ধোঁকা দেখ না কেন, যতই আমাদের পথ থেকে পথভ্রষ্ট করার চেষ্টা করুক না কেন, আমরা হাল ছাড়বো না। যখনই মনে হবে না আমাকে এটা করতে হবে, আবার ফিরে আসবো, এবং সবসময় শয়তানের বিরুদ্ধে যুদ্ধ রাখতে হবে। শয়তান যা বলে এর বিপরীত চলতে হবে, তাহলে কিছু একটা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।